আজ শুরুতেই নজর রাখবো দুয়ারে রিপোর্টারে নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনের ঘটনা। বারবার পরিবার অভিযোগ করেছে, অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে বারবার করে ভিডিওর, আর সেই ভিডিও প্রশান্ত বর্মন, তার খোঁজ তো চলছে। কিন্তু নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে এবার আরো একজনকে গ্রেপ্তার করা হলো। শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে সজল সরকারকে। কিন্তু কে এই সজল সরকার, কিভাবে এই সজল সরকার কানেক্টেড? অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। অনুপ, এর আগেও আমরা গ্রেপ্তার দেখেছি, কিন্তু শিলিগুড়ি থেকে এই যে সজল সরকার গ্রেপ্তার, এই সজল সরকারের সঙ্গে কিভাবে কানেকশন? স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা কিন্তু গ্রেপ্তার আরো এক সজল সরকার। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হলো। ইতিমধ্যে যে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 3। এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ভিডিও যিনি গাড়ির চালক রাজু ঢালি, অন্যদিকে একেবারে ভিডিওর বন্ধু তুফান থাপা। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই সজল সরকারের নাম উঠে আসে। খুনের ঘটনার দিন কিন্তু একেবারে অপহরণ থেকে খুন, এই গোটা ঘটনায় এই সজল সরকার কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল। প্রথম থেকেই উপস্থিতি ছিল, মারধরের ঘটনায় উপস্থিত ছিল, মারধর করার ঘটনা তিনিও ঘটিয়েছেন, এমনটাই পুলিশ জানতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ইতিমধ্যেই সজল সরকার অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে এবং আজকেই তাকে ইতিমধ্যে শিলিগুড়ি থেকে সন্ধ্যার আগে গ্রেপ্তার করা হয়েছে এবং কলকাতায় আনা হচ্ছে। আগামীকাল আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হবে। এই ঘটনায় কিন্তু 6 জন মিলে মারধর করা হয়েছে, ভিডিওকে সঙ্গে নিয়েই মূলত 6 জন। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে 3 জন গ্রেপ্তার হলো, এখনো 3 জন অধরা। কিন্তু পুলিশের পক্ষ থেকে এই সজল সরকারকে ইতিমধ্যেই বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ শিলিগুড়ি এলাকাতে গ্রেপ্তার করলো। খুনের দিন যে ঘটনা ঘটেছিল, অপহরণের ঘটনা, সেই ঘটনায় কিন্তু পরোক্ষভাবে একেবারে যোগসাই ছিল সজল সরকারের। এবং এই দুজনকেই যখন হেফাজতে নেওয়া হয়, তার পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ এবং ফুটেজ দেখানো হয়। পরবর্তীতে একেবারে স্বীকারোক্তির পরেই পুলিশের পক্ষ থেকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা একেবারে শিলিগুড়ি এলাকায় হানা দেয় এবং সেখান থেকে অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে এবং সজল সরকার ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হচ্ছে শিলিগুড়ি থেকে। আগামীকাল আদালতে পেশ করার পরে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি যে অভিযুক্ত তাদের কি ভূমিকা ছিল, তাদের খোঁজে কিন্তু পুলিশ খোঁজ চালাবে, এমনটা কিন্তু স্পষ্ট করা হচ্ছে। অবশ্যই অনুপ, নজর থাকবে। আর এই সোনা ব্যবসায়ী খুনের তদন্তে এবার ভিডিওর যে লকার রয়েছে, সেই লকারে নজর রাখছেন তদন্তকারীরা। অভিযুক্ত ভিডিওর লকারে কত সোনা ছিল তা জানতেই তদন্ত। ঠিক কি কি আপডেট পাওয়া যাচ্ছে অনুপের কাছ থেকেই জানতে পারবো। অনুপ, কোন কোন জায়গাগুলোতে ফোকাস করছেন তদন্তকারীরা এবার? তো স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কিন্তু যে ফ্ল্যাটে মূলত খুনের ঘটনা ঘটেছিল, সেই ফ্ল্যাটে কিন্তু একেবারে ভিডিওর লকারে কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দা দপ্তর আধিকারিকদের নজর। তার কারণ মনে করা হচ্ছে যে বিপুল পরিমাণ সোনা ছিল। অশোকর যে স্বীকারোক্তি দিয়েছিল একেবারে, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশকে একই রকম বয়ানে জিজ্ঞাসাবাদে জানায় এবং সেখানে বলা হয়েছিল যে প্রচুর পরিমাণ যেহেতু সোনা ছিল এবং সেখান থেকে তিনি 5 থেকে 600 গ্রাম সোনা সরিয়ে নিয়েছিলেন, মদ্যপ অবস্থায় ছিলেন বলে। এবং আরও যে সোনা ছিল সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ করে। অশোক করে যে স্বীকারোক্তি সেখান থেকে, তার পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বা গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ দেখা হচ্ছে কত পরিমাণ সোনা ছিল। তাহলে কি আদতে এগুলো বেআইনি সোনা, যেগুলো অন্যভাবে নিয়ে আসা হয়েছিল, বা কার সোনা ছিল? এত পরিমাণ সোনা যখন তার বাড়ি থেকে মিসিং হয়েছিল, তারপরে তিনি নিউ টাউন থানায় কেন অভিযোগ করলেন না? এখানেই কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে এবং নিজে দেখা গেল আইন হাতে নিয়ে কিন্তু একেবারে গোটা সোনা উদ্ধারের জন্য একজন ব্যক্তি, স্বর্ণ ব্যবসায়ী, তাকে তুলে আনলো, যিনি চুরি করলেন তাকে তুলে এনে মারধরে এই গোটা ঘটনা ঘটেছিল। সেই কারণে পুলিশের পক্ষ থেকে গোটাই যে ঘটনা, সেই ঘটনায় বেআইনি যে সোনা ফ্ল্যাটে রাখা হয়েছিল সেটা কিন্তু আরো স্পষ্ট হচ্ছে। পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। বেশ অনুপ। আর এবার নলহাটির দিকে নজর রাখবো। কেন নজর রাখবো? কারণ গাড়িতে বিস্ফোরক উদ্ধার হয়েছে, 20,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত জানবো অক্ষয়ের কাছ থেকে। অক্ষয়, 20,000 জিলেটিন স্টিক, কাকে গ্রেপ্তার করা হয়েছে? কিভাবে উদ্ধার হলো এই বিস্ফোরক? কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, তোমার জানা রাখি, গতকাল রাত্রেবেলা নলহাটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড সীমান্তবর্তী যে নলহাটি থানার সংকেতপুর, সেখানে অভিযান চালায়। সেখানে একটি ঝাড়খণ্ড থেকে একটি 4 চাকা গাড়ি আসছিল এবং সেই গাড়িটিতে যখন অভিযান চালানো হয়, পুলিশ যারা আধিকারিক ছিলেন তারা কিন্তু হতবাক হয়ে যায়। তার কারণ প্রায় 20,000 জিলেটিন স্টিক সেই গাড়ি থেকে উদ্ধার হয় এবং সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং সেই গাড়িতে একজন যিনি ছিলেন নারায়ণ ঘোষ, তাকে সাথে সাথে আটক করে এবং যে বিস্ফোরকগুলি ছিল তার কোনো বৈধ নথি দেখাতে পারেনি। সেই কারণে এই নারায়ণ ঘোষকে গ্রেপ্তার করে এবং আজ রামপুরহাট আদালতে পেশ করা হলে তার 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত। এবং এই নারায়ণ ঘোষের পরিচয় যেটা আমরা জানতে পারছি, নলহাটি থানার জয়পুর গ্রামে তার বাড়ি এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ যে এই এত পরিমাণ বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া
দেওয়া হচ্ছিল এবং কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কোনো নাশকতার ছক ছিল কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে। এবং 3 দিনের পুলিশ হেফাজত নিয়ে এই নারায়ণ ঘোষকে জেরা করে পুলিশ জানতে চায় যে এই চক্রের মাথাকে, এবং এই যে বিস্ফোরক বোধের গাড়িটি ছিল সেই গাড়িতে কিন্তু চালক এবং খালাসি পলাতক ঘটনাস্থল থেকে, এবং সেই গাড়িতেই ছিল এই নারায়ণ ঘোষ এবং তাকেই গ্রেফতার করেছে পুলিশ। এবং এই ঘটনা তদন্ত শুরু করেছে যে এই চক্রের মাথাকে এবং কোনো নাশকতার ছক ছিল কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। বেশ, ফিল্ম ব্রেকের পর আর এবার খড়িবাড়ির দিকে আমরা নজর রাখবো। খবরের জেরে বাতিল ভুয়ো সার্টিফিকেট, খড়িবাড়িতে বাতিল ভুয়ো সার্টিফিকেট, নকল বাবা সাজিয়ে উত্তরাধিকার শংসাপত্র তৈরি হয়েছিল। আর আমরা এই খবর দেখিয়েছিলাম, আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য। আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাতে পারবে এই বিষয়। বিশ্বজিৎ, আমরা নিউজ 18 বাংলা এই খবর দেখিয়েছিলাম আর তারপরই আমাদের খবরের জেরে এই ভুয়ো সার্টিফিকেট বাতিল হলো। দেখো, একেবারেই গত রবিবার কিন্তু আমরা খবর দেখাই যে খড়িবাড়িতে উত্তরাধিকারী সার্টিফিকেট তা জাল করে একবারে জমি বিক্রির ছক কষা হচ্ছিল এবং তারপরেই তদন্তে নামে এই খড়িবাড়ি রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত। যদিও অভিযোগকারী পরবর্তীকালে নিজের অবস্থায় তিনি কিন্তু জমি জরিপ করে না, তাতেই উঠে আসে যে তার জমি সংক্রান্ত কোনো বিষয় নেই, কিন্তু যে জাল উত্তরাধিকারী সার্টিফিকেট দেওয়া হয়েছিল তা সম্পূর্ণভাবে প্রমাণিত হয়। পরবর্তীকালে এই সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেন স্বয়ং প্রধান। তবে গোটা ঘটনায় আবারও তদন্ত শুরু করেছে রানীগঞ্জ প্রধান, কারণ এই সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে যে সুপারিশ করা হয়েছিল সে সুপারিশে কি কি নথিপত্র দেওয়া হয়েছিল এবং কেনই বা এই উত্তরাধিকারী সার্টিফিকেট পাওয়ার জন্য 2 মহিলা আবেদন করেছিলেন সে বিষয়েও কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। তবে তোমাকে গোটা ঘটনা জানিয়ে রাখি যে সম্প্রতি এই বিষয় উঠে আসার পর পরবর্তীকালে অভিযোগকারী আজ কিন্তু তার অভিযোগপত্র ফেরত নেন। তবে তিনি দাবি করছিলেন যে উত্তরাধিকারী সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত অফিস থেকে প্রদান করা হয়েছিল তা বাতিল করার জন্য, যদিও প্রধান পুরো বিষয়টি তিনি তদন্ত করে দেখে এই সার্টিফিকেট বাতিল করেছেন। তবে প্রশ্ন উঠছে যে 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 অভিযোগ নিয়ে আরটিআই করে এই সুভাষ মণ্ডল অভিযোগকারী তিনি গ্রাম পঞ্চায়েত অফিসে অভিযোগ দায়ের করেছিলেন, পরবর্তীকালে তিনি তার সার্টিফিকেট লিখিত অভিযোগ তিনি কিন্তু ফেরত নেন, জানে কিন্তু প্রশ্নচিহ্ন খাড়া হয়েছে। তবে গোটা ঘটনায় যে জাল সার্টিফিকেট তা কিন্তু ইতিমধ্যে বাতিল করেছে প্রধান। বেশ, ওয়ারিশ সার্টিফিকেট ওরা ইস্যু করেছিল আর কি। বাবা যে জমিটা বিক্রি করে দিয়েছে আগে, কিন্তু খতিয়ানা বাবার নামে রয়ে গেছে, তো সংক্রান্তে আমি দৃষ্টি অ্যাপ্লাই করেছিলাম। ছানবিন করার পরে জানতে পারলাম যে আমাদের এখন কোনো জমি নাই। নদী প্রধানকে বলেছি এই ব্যাপারে আমার জমি সংক্রান্ত ব্যাপারে কোনো অবজেকশন নাই, কমপ্লেন করা হয়েছে, সেটা উনি ক্যান্সেল করে দেওয়ার জন্য ব্যবস্থা বলা হয়েছে। হ্যাঁ, ওনাদের পাওয়া গেছে। ওনারা বলছে আমরা জানি না জানি এই কাজটা করেছিলাম। যিনি কমপ্লেন করেছিলেন সুভাষ মণ্ডল, তো উনি আমাদেরকে একটা লিখিত দিলেন যে উনি যেটা বলেছিলেন যে ওনার জায়গা জমি নাকি বিক্রি হয়ে গেছে ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে, সেরকম কিছুই হয়নি। ওনার কোনো জায়গা জমি বিক্রি করা হয়নি। তো জামাতুল্লাহ যে ওয়ারিশ ছিল দশরথ মণ্ডল, আর এই দশরথ মণ্ডল আলাদা আলাদা সেই ওয়ারিশ সার্টিফিকেট বাতিল করা হলো। ওয়ারিশ সার্টিফিকেট বানিয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেওয়া হবে? সেটা আমরা দেখতেছি কি ব্যবস্থা নেওয়া যায়। অনলাইনে হোটেল বুকিং এর নামে একেবারে জালিয়াতির ফাঁদ, ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ উঠে আসছে। ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে সুজিতের কাছ থেকে জানবো। সুজিত, হোটেল বুকিং এর নামে এই জালিয়াতির জাল, কাদের বিরুদ্ধে অভিযোগ, এই চক্র কতদিন ধরে কাজ করছে, কিভাবে এই প্রতারণা করা হচ্ছে, ঠিক কোন কোন জায়গার ক্ষেত্রে? দেখো, মূলত মন্দারমণি, দীঘা, শঙ্করপুর যেসব সৈকত এলাকা, যেখানে সমুদ্র শহরের পাশে গড়ে ওঠা যে হোটেল, সেই হোটেলগুলোতে যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু জাল জুয়াচুরি করে এক ধরনের প্রতারণা চক্র, তারা কিন্তু রীতিমতো পর্যটকদেরকে ঠকাচ্ছেন। কিভাবে ঠকাচ্ছেন? অতিরিক্ত কোনো অফারের কথা বলে, সুবিধে দেওয়ার কথা বলে হোটেল বুকিং করিয়ে নিচ্ছেন, কিন্তু পর্যটকরা গিয়ে দেখছেন সেই হোটেলে কিন্তু আদতে তাদের বুকিং হয়নি। অর্থাৎ কিনা পর্যটকরা টাকা দিচ্ছেন, প্রতারণার শিকার হচ্ছেন। এই যে ঘটনা, সেটা কিন্তু মন্দারমণিতে ব্যাপক আকার নেয়। ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে 2 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ প্রতারকদের। কিন্তু এখনও যেভাবে ফাঁদ পেতে পর্যটকদেরকে রীতিমতো বলা যায় যে প্রতারণা করা চলছে। এই 2 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, এরা কারা? এদের সঙ্গে কি আরো কেউ জড়িত রয়েছে? তারা
সেই চক্রের লোক, কিন্তু আরও এদের সঙ্গে অনেকে জড়িত আছে এমনটাই জেলা পুলিশ এবং কাঁথি মহকুমা পুলিশ জানাচ্ছেন, এবং তারা অনেক তথ্য জানতে পেরেছেন তদন্তের স্বার্থে। এখনই মিডিয়াকে সবটা না বললেও সূত্রের খবর যেটা শুনিয়া, যে ইতিমধ্যেই জানা গেছে এক নয় একাধিক চক্র এরকম রয়েছে যারা প্রলোভন দিচ্ছেন, এবং প্রলোভন মানে কি অফার, যে আপনারা আসুন 3 দিন থাকলে 2 দিন অতিরিক্ত থাকা যাবে, এরকম অফার, নানা গিফটও দেওয়া হচ্ছিল। এবং এইসব দেখে যখন পর্যটকরা তাতে বলা যায় যে টাকা পাঠাচ্ছেন, সেসব টাকা আদতে তাদের গচ্চাই যাচ্ছে সেটা জানতে পারছেন হোটেলে গিয়ে, এবং গিয়ে তারা মাথায় হাত দিচ্ছেন। আর হোটেল কর্তৃপক্ষরাও কিন্তু রীতিমতো বলা যায় চিন্তায় পড়েছেন, কারণ এরকম ফাঁদে পা দিচ্ছেন পর্যটকরা, তাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে পুলিশও চিন্তিত, পর্যটকরা এবং গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। বেশ সুজিত, যে একটা নতুন ওয়েবসাইট খোলা হয়েছে এবং সেই ওয়েবসাইট থেকে ওরা বুকিং করছে, দেখা যাচ্ছে আলটিমেট আমাদের কাছে টাকাও আসছে না বা আমাদের কাছে বুকিংটাও আসছে। তো আমরা কোনো রকমভাবে নতুন যতই ওয়েবসাইট খুলতাম, ওরা কোথাও না কোথা থেকে একটা নতুন আবার একটা সাবসিডিয়ারি ওয়েবসাইট খুলে ওখান থেকে ওরা অপারেট করতো, যেটা আমাদের পিকচারও ইউজ করতো, আমাদের রিসর্টের প্রপার্টির যে ফটোস এগুলো ইউজ করতো, এবং আমাদের নামও ইউজ করে ওরা চালাতো। রীতিমতো দেখতাম এক একজন গেস্ট এসে এখানে দেখাতো যে পেমেন্টটা যে ক্রেডিট হয়েছে ফোনপেতে, মানে ওটা পর্যন্ত ওরা কপি করে নিয়েছে। আমরা রিসেন্টলি এরকম ট্যুরিস্ট প্লেসে এরকম কমপ্লেন পেয়েছি যেখানে ফ্রড হয়ে যাচ্ছেন। যখন তারা হোটেলে আসছেন তখন তারা জানতে পারছেন যে তারা যখন পেমেন্টটা করেছিলেন সেই পেমেন্ট ভাউচার যা পেমেন্ট ডিটেলস ফেক আছে। অরিজিনালি তারা যে হোটেলটা বুকিং করতে চেয়েছিলেন সেই হোটেলে পেইড হয়নি। যে কমপ্লেনগুলো পেয়েছি সেগুলো আমরা খতিয়ে দেখছি, লিগ্যাল অ্যাকশান আমরা নিতে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি, এবং আমরা আরও ডিটেলস খতিয়ে দেখছি যে এর সঙ্গে আরও কারা কারা যুক্ত আছে। শিক্ষকদের বদলির প্রতিবাদে স্কুলে তালা। শিক্ষকদের বদলির রুখতেই পড়ুয়ারা এককাট্টা হয়েছেন, কারণ প্রিয় শিক্ষককে কোনোভাবেই ছাড়তে চান না পড়ুয়ারা। আর এই যে ছবিটা দেখাচ্ছি, এটা বীরভূমের লাভপুরের। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, শিক্ষকদের বদলির প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছেন পড়ুয়ারা, এরপর কি হলো? দেখো, একদমই যেটা বলে রাখবো, লাভপুরে যে মহুল গ্রাম রয়েছে সেই মহুল গ্রামের এক শিক্ষক, তাকে কিন্তু বদলি করা হয়েছে। তার নাম হচ্ছে নাজিমুল হুদা। এবং তারপরেই কিন্তু যখন স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরা, যে সময় ছাত্রছাত্রীরা পড়ে তারা জানতে পারে, পাশাপাশি অভিভাবকরা জানতে পারে, তখনই কিন্তু সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করে দেয়, এবং যে স্কুলের যে মূল ফটক অর্থাৎ গেট রয়েছে সেই গেটে কিন্তু তালা বন্ধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং তাদের দাবি ছিল যতক্ষণ না পর্যন্ত ওই শিক্ষক অর্থাৎ নাজিমুল হুদা যতক্ষণ না পর্যন্ত স্কুলে আসবেন এবং তার যে বদলির অর্ডার ততক্ষণ না পর্যন্ত ফেরত নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একইভাবে বিক্ষোভ হবে। কারণ দীর্ঘ 15 বছর স্কুল কর্তৃপক্ষ তারা কি বলছেন, কিছু বললেন তারা? দেখো, একদম যেটা বলে রাখবো, স্কুল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে তারা যদি কিছু না বলেছেন, কিন্তু যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি যেটা দাবি করেছেন যে এটা একদম সরকারের সিদ্ধান্ত রয়েছে, এবং সেই সরকারের সিদ্ধান্তের জন্যেই কিন্তু তাকে চলে যেতে হয়েছে। এবং যদি সরকার যদি তাকে আবারও ফিরিয়ে নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু তিনি আবারও স্কুলে আসবেন, এমনটাই কিন্তু স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। সোনিয়া, আচ্ছা, আমাদের প্রিয় নাজমুল মাস্টার, উনি 14-15 বছর ধরে এই স্কুলে আছেন। তো হঠাৎ করে নাজমুলকে স্কুল থেকে অন্য সাথে বদলি করা দেওয়া হয়েছে। যে সমস্ত ছাত্রগুলো আছে তারা বলছে নাজমুল স্যারকে না পেলে আমরা স্কুলে পড়তে যাব না। আমাদের একান্তভাবে নাজমুলকে এই স্কুলে চাই। যদি কোনো ম্যাডামের সমস্যা থাকে সেই ম্যাডামকে অন্যথায় বদলি করা হোক, নাজমুলকে স্কুলে রাখা হোক। গ্রামের সবাইকে মিলে একটা দরখাস্ত লিখেছি এসআইকে দেবো বলে। নাজমুল স্যারের সঙ্গে ম্যাডামের একটা ঝামেলা হয়েছিল স্কুলে, সেইটার কারণে উনি থানাতে কমপ্লেন করেছিলেন, সিউড়িতে জানিয়েছিলেন ডিআইকে এবং চেয়ারম্যান সাহেবকে। এসআই স্যারকে চাপ দিয়েছিলেন যে বিষয়টা সমস্যার সমাধান করার জন্য এসআই অফিসে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে নাজমুল স্যারকে বললেন এই ঝামেলাটা যাতে আরও বড় আকার না নেয়, তার জন্য আপনি অন্য স্কুলে গেলে ভালো হয়। ওরা অস্থায়ীভাবে ড্রাফট দিয়েছিলেন, এটা স্থায়ী ট্রান্সফার এরকম নয়। আমি হেড টিচার হিসাবে এসআই স্যারকে জানিয়েছি, এবং এসআই স্যার আলোচনা করে দেখবেন কি করা যায় বিষয়টা। পুরপ্রধান পদে শপথ স্থগিতের দাবি। জলপাইগুড়িতে পুরপ্রধান পদে শপথ স্থগিতের দাবি, কিন্তু কেন, কি কারণ, আরো বিস্তারিত জানবো শান্তনুর কাছ থেকে। শান্তনু, কি কারণে এই শপথ স্থগিতের দাবি জানানো হচ্ছে?
দেখো, গত 10 মাস আগে 4ই জানুয়ারি একটি ঘটনা ঘটেছিল জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ে। সেই বালিকা বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে, বিশেষ করে অফিস রুমের মধ্যেই একটা ঘটনা ঘটেছিল, যে সিসিটিভির ফুটেজ 2 দিন আগেই কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবস করানো হচ্ছে এবং সহ প্রধান শিক্ষিকা পা ধরে দাঁড়িয়ে রয়েছেন। যার পা ধরে রয়েছেন তিনি হচ্ছেন জলপাইগুড়ি পুরসভার তৎকালীন ভাইস চেয়ারম্যান এবং সম্প্রতি যার নাম চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং শপথ নেওয়ার ঠিক আগেই কিন্তু 2 দিন আগেই এই ভিডিও ভাইরাল হওয়াতে বিভিন্ন মহলে কিন্তু নিন্দার ঝড় উঠেছে। কারণ একটা শিক্ষাক্ষেত্রে বা স্কুলের মধ্যে ঢুকে এই ধরনের ঘটনা নিয়ে যেরকম শিক্ষক মহল নিন্দার ঝড় তুলেছে, নাগরিক সমাজ থেকেও কিন্তু বিভিন্ন স্তরে নিন্দার ঝড় উঠছে। এদিকে কয়েকদিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান, তার আগে এই ধরনের ঘটনা সামনে আসায় বিভিন্ন মহল প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নাগরিক সংসদের তরফ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, তারা চাইছেন যে এইরকম একটি অভিযোগে অভিযুক্ত যিনি চেয়ারম্যান পদে শপথ নেবেন, তিনি যাতে চেয়ারম্যান পদে শপথ না নেন। কারণ শহরের একটি প্রধান গুরু দায়িত্ব তার কাঁধে, চেয়ারম্যান শপথ নেওয়ার পর তার কাঁধে পড়তে যাবে। কিন্তু যতক্ষণ না তার অভিযোগ থেকে পুরোপুরি অভিযোগ মুক্ত হচ্ছেন তিনি, ততক্ষণ যাতে তাকে চেয়ারম্যান হিসাবে পদ থেকে যাতে কোনোরকম ভাবে শপথ না নেন। সেটা একেবারে এই খবর আমরা দেখিয়েছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে সুতপা দাস যিনি প্রধান শিক্ষক, তাকে উঠবোস করতে হচ্ছে এবং সহকারী প্রধান শিক্ষককে পায়ে ধরতে হচ্ছে। সেক্ষেত্রে দাবি তো জানানো হয়েছে শপথ স্থগিতের, কিন্তু ব্যবস্থা কি নেওয়া হবে সেটা কিছু জানা যাচ্ছে? দেখো, প্রশাসনিকভাবে পুরো প্রশাসনের পক্ষ থেকে আজকে যিনি অভিযুক্ত, যিনি পুরো সবার দায়িত্বে রয়েছেন, সৈকত চট্টোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দেননি। তবে চেয়ারম্যান কাউন্সিলের যিনি সদস্য রয়েছেন, তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তে চূড়ান্ত করে ফেলা হয়েছে যে শপথ গ্রহণের জন্য। সুতরাং এটাকে তারা বলছেন যে একটা পরিকল্পিত চক্রান্ত, শপথ গ্রহণ অনুষ্ঠান যাতে বাতিল করা হয় তার জন্যই শপথ গ্রহণের 2 দিন আগেই কিন্তু পরিকল্পনা করে এই ছবিটিকে ভাইরাল করা হয়েছে এবং জনমত যাতে একটা অন্যরকম প্রভাব পড়ে এবং নিন্দার ঝড় ওঠে, এইটাই চেষ্টা ছিল যারা এই ছবিটিকে ভাইরাল করেছেন, তাদের উদ্দেশ্য ছিল তেমনটাই। সেই কারণে তারা কিন্তু কোনো রকম ভাবে এই যে শপথ গ্রহণের যে অনুষ্ঠান তারা চিন্তা ভাবনা করে রেখেছেন সেটা থেকে পিছিয়ে আসছেন না, বরং যেভাবে যে প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন সেভাবেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেটা পুরসভার পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং পুরসভার পক্ষ থেকে লোপামুদ্রা অধিকারী নিজে, যিনি চেয়ারম্যান কাউন্সিলের একজন সদস্য এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানের যিনি হচ্ছে গোটা বিষয়টিকে সংগঠিত করার দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু মন্তব্য করেছেন যে শপথ গ্রহণ অনুষ্ঠান শপথ গ্রহণের মতনই হবে, কিন্তু যেই চক্রান্তটা চলছে সেই চক্রান্তের বিরুদ্ধেই তারা কিন্তু একটা প্রতিবাদ জানাতে চাইছেন। এবং তাদের বক্তব্য যে পুরোটাই পরিকল্পনা ভাবে করা হয়েছে এবং এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সময়টা থেকে ব্যবহার করা হয়েছে যাতে কোনোভাবেই সৈকত চট্টোপাধ্যায় শপথ গ্রহণ করতে না পারেন, তার জন্য এই চক্রান্ত, এমনটাই দাবি করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। বেশ, অবশ্যই নজর থাকবে। যে অভিযুক্ত ব্যক্তি, যিনি আগামী দিনে জলপাইগুড়ির পুরো প্রধান হতে যাচ্ছেন, তিনি বলেছেন যে এটা হচ্ছে একটা ডিস্টর্টেড এআই জেনারেটেড ছবি। আজকে তার ফরেন্সিক অ্যানালিসিস হয়, তাহলে বোঝা যাবে সত্যি কি মিথ্যা। যদি মিথ্যা প্রমাণিত হয় এই বিষয়টা থেকে অভিযোগ মুক্ত হবেন, কিন্তু যদি এই ভিডিওটা সত্যি হয়ে থাকে তাহলে জলপাইগুড়ির সচেতন নাগরিক হিসাবে আমরা চাইব এই রকম লোক যেন জলপাইগুড়ির পুরো প্রধান রূপে প্রতিষ্ঠিত না হন। প্রথম কথা হচ্ছে এই অভিযোগ তো ভিত্তিহীন, আর এই ভিডিওটার তো কোনো সত্যতা যাচাই করাই হয়নি। মানে যাচাই বা যেটা প্রমাণ হওয়ার আগে কি করে উনি এটা বলতে পারেন? আর উনি তো এছাড়াও সিপিএম করেন, ওনার কথার কোনো গুরুত্ব নেই। যেটা আমাদের দল থেকে নির্দেশ এসেছে, যেটা যেরকমভাবে হওয়ার কথা শপথ গ্রহণ সেটা হবে। বিতর্কে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। কেন বিতর্কে? কারণ 6ই নভেম্বর তাকে অপসারণের চিঠি দেওয়া হয় দলের তরফ থেকে, আর জেলা তৃণমূল 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইস্তফা দেওয়ার জন্য, কিন্তু তারপরেও সেই ইস্তফা তিনি দেননি। এখন ঠিক কি ঘটেছে জানাবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, 7 দিনের সময়সীমা তো দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ইস্তফা তো দিলেনই না, উল্টে যাকে ইস্তফা দেওয়ার জন্য বলা হলো তিনি আবার ভাইস চেয়ারম্যানকে অপসারণের চিঠি দিয়ে দিলেন। একদমই। দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠকে দলীয় তরফ থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গত 6ই নভেম্বর ইস্তফা দেওয়ার জন্য নির্দেশ পাঠানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি ইস্তফা দেননি। গত 8 তারিখ জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস একটি সাংবাদিক সম্মেলন করে 7 দিনের সময়সীমা দিয়েছিলেন যে এর মধ্যে গোপাল শেঠকে পদত্যাগ করতে হবে বা ইস্তফা দিতে হবে। তিনি ইস্তফা দেননি। তারপরেও তিনি ঘোষণা করেছেন যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নাগরিক কনভেনশনের ডাক দিয়েছেন তিনি,
তিনি যা বলার সেখানে বলবেন তেমনই জানিয়েছেন। কিন্তু এর মধ্যেই মঙ্গলবার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আড্ডকে অপসারণের চিঠি পাঠিয়েছেন তার বাড়িতে। তিনি জানিয়েছেন যে জ্যোৎস্না আড্ডকে রিমুভ করা হয়েছে তার পদ থেকে। নিজে তাকে যে দলীয় স্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল ইস্তফা দেওয়ার জন্য, সেই ইস্তফা তিনি দেননি, বরঞ্চ যিনি ভাইস চেয়ারম্যান আছেন জ্যোৎস্না আড্ড তাকে সরিয়ে দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন। ইতিমধ্যেই জ্যোৎস্না আড্ড সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন যে তিনি দলীয় স্তর থেকে কোনো রকম নির্দেশ পায়নি, সেক্ষেত্রে তিনি এখনও ইস্তফা দিচ্ছেন না, যা নিয়ে বলা যেতে পারে রাজনৈতিক পারদ চড়ছে বনগাঁতে। সোনিয়া, স্বাভাবিকভাবে এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন উঠে আসে, কি বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এবার? অনিরুদ্ধ, শোনা যাচ্ছে? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে প্রশাসনিক তরফ থেকে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে এখনো কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারণ এই নির্দেশ গোপাল শেঠের কাছে যে পদত্যাগ করবার বা ইস্তফা দেওয়ার যে নির্দেশ, সেটা দলীয় স্তর থেকে দেওয়া হয়েছিল। তিনি ইস্তফা দিচ্ছেন কিনা সে বিষয়ে কিন্তু এখনও মুখে ক্লু এঁটেছেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তিনি জানাচ্ছেন যে তিনি 13 তারিখে যে নাগরিক কনভেনশনের ডাক দিয়েছে, যা জানানোর নাগরিকদের উদ্দেশ্যে তিনি আগামীকাল জানাবেন। অন্যদিকে তিনি যে এই যে ভাইস চেয়ারম্যানকে রিমুভ করেছেন বা সরিয়ে দিয়েছেন, সে প্রসঙ্গেও তিনি মুখ খুলতে চাননি। যদিও ভাইস চেয়ারম্যান প্রেস মিট করে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে তার সঙ্গে হিংসামি করে এই ঘটনা ঘটিয়েছেন চেয়ারম্যান, কারণ উপপৌর মাতার কাছে ইস্তফা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল দলীয় স্তর থেকে। তিনি হয়তো বা উপপৌর মাতার কাছে ইস্তফা দিতে চাইছেন না, সেই কারণেই হিংসা করে তাকে সরিয়ে দিয়েছেন, এরকমই কিন্তু দাবি করেছেন ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আড্ড। সোনিয়া, বেশ, ও পাগল হয়ে গেছে। পাগলের জন্য পাগল হয়ে গেছে এই কারণে দল ওকে সরাতে বলেছে, সরিয়ে দিয়েছে, সরে যেতে বলছে, কিন্তু ও সরতে চাইছে না। ওই চেয়ারে কি এমন মোহ আছে বলতে পারবো না। দল বলছে সরে যেতে, দল বলছে রিজাইন দিতে, ও সেই সবগুলো না করে ও শুধু জ্যোৎস্নার পিছনে লেগে গেছে হিংসাময় চক্রান্ত করে। চেয়ারম্যান একটা চিঠি পাঠিয়েছে, সেটা কারণ কিছু এইমাত্র বলতে পারবো না, এখনো ভালো করে পড়িনি, শুধু এইটুকানি দেখলাম 2টো লাইন। এদিকে তুফানগঞ্জে এবার নজর রাখি, চলুন সেখানে উপপুরপ্রধানের পদত্যাগ, ইস্তফা ভাইস চেয়ারম্যান তনু সেনের। কিন্তু কেন ইস্তফা দিলেন, কি কারণ? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, উপপুরপ্রধানের পদত্যাগের কারণ কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ দুপুরে হঠাৎ করেই তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন তার পদত্যাগপত্র চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বরের কাছে জমা দেন। এবং কেন জমা দিয়েছেন এ নিয়ে কিন্তু শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। যদিও তনু সেনের দাবি যে দলের নির্দেশে তিনি চেয়ারম্যান হয়েছিলেন, ভাইস চেয়ারম্যান হয়েছিলেন এবং দল তাকে নির্দেশ দিয়েছে, সে কারণেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি কাউন্সিলর হিসাবে থেকে স্থানীয় মানুষজন বা তুফানগঞ্জের মানুষজনের জন্য কাজকর্ম করবেন। এবং কিন্তু সূত্রে যেটা আমরা দলীয় সূত্রে যেটা জানতে পারছি, তুফানগঞ্জে কিন্তু দীর্ঘদিন ধরে পুরসভায় একটা শাসক দলের গোষ্ঠীকোন্দল রয়েছে। সেই গোষ্ঠীকোন্দলেই রীতিমতো বিরক্ত রাজ্য নেতৃত্ব এবং সে কারণেই রাজ্য নেতৃত্বে তুফানগঞ্জ পুরসভার যিনি ভাইস চেয়ারম্যান আছেন তনু সেন, তাকে নির্দেশ দিয়েছেন পদত্যাগ করতে এবং সে কারণেই কিন্তু তিনি আজ পদত্যাগ করেছেন। সোনিয়া, বেশ, আমাদের মিউনিসিপ্যালিটিগুলোকে আরও উন্নয়নের দিক থেকে অগ্রগতি করার জন্য দলের তরফ থেকে একটি নির্দেশ আসে, সেই নির্দেশ অনুযায়ী আমি আজকে কাউন্সিলের টিকিট দল দিয়েছে, ভাইস চেয়ারম্যান দল করেছে, দলের নির্দেশ আসছে, দলের একজন অনুগত সৈনিক হিসাবে সেই নির্দেশ আমি পালন করেছি। দল যদি বলে কাউন্সিলের পর থেকে সরে যেতে হবে, তাহলে তার জন্য আমি প্রস্তুত রয়েছি। আমার তো কিছু বলার নেই, দলের নির্দেশের বাইরে তো আমরা কেউ যেতে পারবো না, দলই আমাদের শেষ করবে। মনে হচ্ছে না এতে দলের ক্ষতি হবে? সেটা দলই ভালো বুঝবে। এদিকে কালনা পুরসভা, সেখানে প্রথম মহিলা পুরপ্রধান হিসেবে রীনা বন্দ্যোপাধ্যায় শপথ নেন। শতাব্দী প্রাচীন পুরসভায় প্রথম মহিলা পুরপ্রধান নবকুমার রয়েছে আমার সঙ্গে। নবকুমার, শতাব্দী প্রাচীন পুরসভায় প্রথম মহিলা পুরপ্রধান, স্বাভাবিকভাবে এলাকাবাসীর কাছেও তো এটা আনন্দের। একদমই বিষয়টা হচ্ছে যে প্রায় 1869 সালে এই পুরসভা তৈরি হয়েছিল। সেইখানে
বর্ধমান মহারাজার সহযোগিতায় এই পুরসভা শুরু হয়েছিল। এখনো পর্যন্ত কোনো মহিলা আসেনি। এই প্রথম রীনা ব্যানার্জি, তিনি প্রথম মহিলা পৌরমাতা হিসেবে জয়েন করলেন। এবং যে আগের যে আনন্দ দত্ত তিনি ছিলেন, তিনি বলেছেন যে শারীরিক অক্ষমতার কারণে তিনি এইখান থেকে পদত্যাগ করেছেন। এই যে পিতা মাতাকে পেলেন যে কালনাবাসী, তার একগুচ্ছ প্রত্যেকটা মানুষের কাছে দাবি আছে, নিকাশি এবং রাস্তা, আলো, সমস্ত কিছু দিক থেকে তিনি অনেক মানুষের পাশে এসে দাঁড়াবেন এবং তাদের প্রত্যাশা পূরণ করবেন। প্রথম দিনই তিনি সেই বিষয়টিকে জানান যে মানুষের যে দাবি তা উনি সবাইকে মিলেমিশে সমস্ত বিষয়টিকে দেখবেন। এছাড়া সমস্ত কাউন্সিলররা তাদেরকে আজকে মালা পরিয়ে এবং ফুল দিয়ে তাকে সম্বর্ধিত করে এবং সেইখান থেকে তিনি এতটাই আশাবাদী যে সবাইকে নিয়ে তিনি কাজ করবেন যাতে কালনার উন্নয়নের ক্ষেত্রে সমস্ত বাধা অতিক্রম করে তিনি আজকে ভালো আরেকটা নতুন পদক্ষেপ নিতে পারেন নতুন পৌরপতি হিসেবে। সোনিয়া, বেশ, সমস্ত যেভাবে চালাবে সেভাবে আপনি আমাদের সহযোগিতা যদি আমি ঠিকঠাক মতন সবার সহযোগিতা পাই, আমি নিশ্চয়ই জল নিকাশি কেন আরো অনেক অনেক কালনাবাসীকে ভালো ভালো কাজ দিয়ে উপহার দেব। যত তাড়াতাড়ি পারবো। আর আগের যে পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলো আমরা যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি তার ব্যবস্থা নিতে হবে। একটা হাসপাতাল, সেখানে প্রচুর রোগীর পরিবার পরিজনদের আনাগোনার, সেখানে আলট্রাসোনোগ্রাফির মতো একটা বিভাগে যদি বন্ধ থাকে 13 দিন ধরে আলট্রাসোনোগ্রাফি, তাহলে কত কত মানুষ ভোগান্তিতে পড়তে পারে, কত রোগী ভোগান্তি হতে পারে ভাবুন। পরিষেবা না পেয়ে রোগীরা বিপাকে পড়েছে। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কারণটা কি? একটা হাসপাতাল, সেখানে 13টা দিন ধরে আলট্রাসোনোগ্রাফি বন্ধ। স্বাভাবিকভাবে সমস্যা হবে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এতদিন বন্ধ থাকার কারণটা কি? দেখো, যদি শুধুমাত্র জলপাইগুড়ি জেলা নয়, পাশাপাশি কিন্তু কোচবিহার জেলা একটা বড় অংশের মানুষ কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজের জলপাইগুড়ি সদর হাসপাতালের উপর কিন্তু নির্ভরশীল। এখানে যে আলট্রাসোনোগ্রাফি মেশিন রয়েছে, কর্তৃপক্ষের যেটা বক্তব্য, তার যে ইউপিএস যন্ত্রটি রয়েছে সেটি কিন্তু বিকল হয়ে যায়। 31 তারিখে বিকল হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু কোনো রকমই কাজ করছে না। ফলে প্রতিদিনই 70 থেকে 100 জন রোগী যারা চিকিৎসার জন্য এবং পরিষেবার জন্য কিন্তু এখানে আসছিলেন, তাদেরকে কিন্তু ফিরে যেতে হচ্ছে। দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন এবং কর্তৃপক্ষ এটাও জানাচ্ছেন যে এই যন্ত্রটাকে যাতে দ্রুত মেরামত করা যায় সেই পরিকল্পনা চলছে এবং নতুন যন্ত্রাংশ নিয়ে এসে যাতে সচল করা যায় সেই চেষ্টাও চলছে। একই সঙ্গে কর্মী সংকটও রয়েছে, যে এইখানকার যারা সদর হাসপাতালে চিকিৎসার জন্য বা আলট্রাসোনোগ্রাফি পরিষেবার জন্য আসছেন, তাদেরকে কিন্তু সুপার স্পেশালিটি হাসপাতাল অর্থাৎ মেডিকেল কলেজের আরো একটি হাসপাতালে পাঠানো হচ্ছে, যার দূরত্ব কিন্তু 5 কিলোমিটার। আর কতদিন এই সমস্যার সম্মুখীন হতে হবে? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে শান্তনু? দেখো, কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে কর্মী সমস্যা মেটানোর জন্য কিন্তু কর্তৃপক্ষ আবেদন করেছেন, উচ্চ পর্যায়ে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি যাতে এই যন্ত্রাংশ দ্রুত মেরামত করা যায় তার জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে তারা যোগাযোগ করেছেন এবং তাদের আশা যে খুব তাড়াতাড়ি কিন্তু সমস্যা মিটে যাবে। কর্মী সংকটও যেরকম মিটে যাবে, তার ফলে পরিষেবা আরও বেশি ভালো হবে। সেই সঙ্গে যন্ত্রাংশ যেটি খারাপ হয়ে গেছে সেটিকে নতুন করে যন্ত্র এনে যাতে সচল করা যায় সেই চেষ্টাও চলছে এবং কয়েকদিনের মধ্যে এই পরিষেবা আবার স্বাভাবিক হবে বলে কর্তৃপক্ষের দাবি। কিন্তু এখনো পর্যন্ত 13 দিন পেরিয়ে গেল, পরিষেবা স্বাভাবিক না হয়। স্বাভাবিকভাবেই কিন্তু রোগীদের মধ্যে একাধিক প্রশ্ন উঠছে এবং কবে এই পরিষেবা স্বাভাবিক হয় সেদিকে তাকিয়ে রয়েছে আমরাও। কারণ এই পরিষেবা স্বাভাবিক হলে পরে বহু মানুষ উপকৃত হবেন। জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহারের অংশের একটা বড় অংশের মানুষ উপকৃত হবেন, কারণ তারা জানেনই না যে যন্ত্র বিকল রয়েছে। তারা প্রতিদিন আসছেন এবং হয়রান হয়ে ফিরে যাচ্ছেন। কবে ঠিক হবে সেটা কিন্তু এখনই পর্যন্ত এখানকার ইউনিটের যারা কর্মী রয়েছেন তারা বলতে পারছেন না, কারণ যেদিন যন্ত্র আসবে সেদিনের পর থেকেই কিন্তু পরিষেবা আবার স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। শান্তনু, আমাদেরও নজর থাকবে কবে পরিষেবা স্বাভাবিক হয়। না, এখানে আমাদের যে আলট্রাসোনোগ্রাফির প্রধান দরকার সেটা কিন্তু আমাদের, আর এখানে যেটা আমাদের অবস্টেট্রিক পেশেন্ট, যে গর্ভবতী মাদের যে আলট্রাসোনোগ্রাফি, সেটা কিন্তু গাইনোকোলজিস্ট যারা আছেন সেখানে পর্যাপ্ত মেশিন রয়েছে, তারাই নিজেরাই করে নিচ্ছেন, সুতরাং ওটা নিয়ে খুব একটা অসুবিধা নেই।
যা এসএসএইচেই আমরা ওই জন্য বেশিরভাগ যে আলট্রাসোনোগ্রাফি সেটা ওখানে করানোর ব্যবস্থা করছি। ম্যান পাওয়ার আমাদের নিয়ে একটা সমস্যা, এবং ডিস্ট্রিক্ট হসপিটালে ইউপিএসটার একটা অসুবিধা হয়েছে, সেটা আমরা শীঘ্রই সারিয়ে নেব। দুটো জায়গাতে করতে গেলে যে ম্যান পাওয়ার লাগে সেই ম্যান পাওয়ারের জন্য আমরা সরকারকে বলেছি, এটা পেয়ে গেলে আবার দুটো জায়গায় শুরু করা যাবে। মেশিনের বলতে ইউপিএসটা গণ্ডগোল হয়েছে, সেটা আমরা অনলাইন ইউপিএস এগুলো চেষ্টা করা হচ্ছে, ওটা নতুন ইউপিএস আনার কারণ ওটা বিয়ন্ড রিপেয়ার আছে। এখানে আলট্রাসোনোগ্রাফি মেশিন খারাপ আছে, তো আলট্রাসোনোগ্রাফি করতে এলেন তো কি বললো, 10তলায় যাবেন? 10তলা হয়তো বললো দাদা যাইতে 20 টাকা ভাড়া, আসতে 20 টাকা ভাড়া, 10তলা বলতেছে এখানে যাও, এখানে বলতেছে ওখানে যাও, সমস্যা তো হবেই। এখানে বললে মেশিন খারাপ আছে, এখন 10তলায় পাঠিয়ে দিবে, কী করবে এখন, বাচ্চার ইয়ে তো করতেই হবে, দূরে হলেও যাইতে হবে। হ্যাঁ এখানে হলে সুবিধা হতো, এখন এখানে মেশিন খারাপ তাহলে তো যাইতেই হবে, এখানে ওখান দিতে হবে বাচ্চা নিয়ে। বালি পাচার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঝাড়গ্রামে ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, এখনো পর্যন্ত এই বিষয়ে কি আপডেট উঠে আসছে? দেখো, প্রথমত বলে রাখি, ইডির তরফ থেকে অরুণ সরফকে আটকের পর এবং তাকে জিজ্ঞাসাবাদের পর থেকে তার কাছ থেকে বিভিন্ন তথ্য উঠে আসছে, এবং তাই সেই তথ্য ধরেই মূলত ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গায় যে বালি খাদান রয়েছে সেই সমস্ত বালি খাদানে গিয়ে সরজমিতে তদন্ত করছে। ইতিমধ্যে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে অরুণ সরফের যে অফিস, সেই অফিসে গিয়ে প্রথমে সেখানে হানা দেয় ইডির আধিকারিকরা, এবং সেখানে তদন্ত করেন, এবং তারপরেই অরুণ সরফের যে স্টক বালি, যেখানে স্টক বালি রাখা রয়েছে এবং সেই স্টক বালির যে সিও দিয়ে বালি চালানো হয়েছে, সেই স্টক বালি সরজমিতে গিয়ে মাপঝোপ করা হয়। এবং তার পাশেই বিজেপির যে জেলার যে যুব মোর্চার যে প্রাক্তন জেলা সভাপতি, তার যে বালি খাদান রয়েছে অরুণ সেনাপতি, তার যে বালি খাদান, সেই বালি খাদানে গিয়েও সেখানে মাপঝোপ করা হয়। ইতিমধ্যে ইডি আধিকারিকরা মূলত বালির যে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের যে সমস্ত বালি খাদানগুলি রয়েছে, সব থেকে বেশি ঝাড়গ্রামে যে বালি খাদানগুলি রয়েছে, সেই সমস্ত বালি খাদানগুলোতে ইতিমধ্যে সরজমিতে তদন্ত করছে। কারণ অরুণ সরফের যে অংশগুলো রয়েছে, বিভিন্ন যে জায়গায় যে বালি খাদান, সেই বালি খাদানের চেন একমাত্র ঝাড়গ্রামে বিভিন্ন জায়গায় রয়েছে। সেক্ষেত্রে একদিকে যেমন এর আগেই উঠে এসেছিল যে এই বালির সাথে যুক্ত রয়েছে লালগড়ের আরেক বালি মাফিয়া, যার নাম বারবার উঠে আসছিল, সেক্ষেত্রে সেই সৌরভ রায়কেও ডেকে পাঠিয়েছিল ইডি আধিকারিকরা। এবং তারপরেই ঝাড়গ্রামের যে গোপীবল্লভপুরের যে বালি খাদানগুলি রয়েছে, মূলত প্রায় 49টি মতো বালি খাদান ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, সেক্ষেত্রে সেই সমস্ত বালি খাদানগুলোতে ইডি আধিকারিকরা সরজমিতে তদন্ত করবেন। কারণ অরুণ সরফের সাথে যোগসাযোগ রয়েছে এই বালি খাদানের, এই যে বালি উৎস হতো, মূলত যে স্টক বালির নাম করে যে বালিগুলো চালানো হতো, সেই স্টক বালি আদতে কি স্টক বালি রয়েই গেছে, সেই স্টক বালির নাম করে নদী গর্ভ থেকে সেই বালি তুলে পাচার হয়েছে, এমনটাও বোঝা যাচ্ছে। এবং ইডি আধিকারিকরা যেটা মনে করছে যে সেই স্টক বালির নাম করে একেবারে সেই সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এবার আরেকটা ঘটনা, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল বিপাকে পড়েছেন রোগীরা, কারণ একটা হাসপাতালে এক্সরে কতটা গুরুত্বপূর্ণ, আর সেই ডিজিটাল এক্সরে যদি অকেজো হয়ে থাকে তাহলে কতটা সমস্যায় পড়তে হবে রোগী, রোগীর পরিজনদের। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, জেলা হাসপাতাল, সেখানে শুধু যে আলিপুরদুয়ারের মানুষজন আসেন তা নয়, অন্যান্য জায়গা থেকেও রোগীরা আসেন, কিন্তু একমাত্র ডিজিটাল এক্সরে অকেজো, 1 সপ্তাহের মধ্যে, মানে কতদিন ধরে অকেজো এবং এর সমাধান কবে হবে? দেখো সোনিয়া, গত বৃহস্পতিবার অর্থাৎ প্রায় 6 দিন হয়ে গেছে, 7 দিনে পড়তে যাচ্ছে এই যে একমাত্র ডিজিটাল এক্সরে মেশিন, সেই মেশিনটি কিন্তু বিকল হয়ে আছে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে। ফলে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ প্রতিদিন এসে এই হাসপাতালে এসে কিন্তু হয়রানির শিকার হচ্ছে, বাইরে থেকে বেশি টাকায় তারা এক্সরে করতে বাধ্য হচ্ছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে খুব দ্রুত তারা এই মেশিন সারাইয়ের চেষ্টা চালাচ্ছে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে যে এই বিষয়ে চিঠি লিখেছেন জেলা সদর হাসপাতালের সুপার, কিন্তু কবে এই মেশিন ঠিক হবে সেই বিষয়ে কিন্তু এখানে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই বলতে পারছে না। সোনিয়া, বেশ, মেশিন খারাপ, তো এখন কি করবে? এখন যাবো ডাক্তারের কাছে, বলি মেশিন খারাপ, তারপর ডাক্তার স্টেপ নেয়। এক্সরে তো করাতে হবে, তাহলে বাইরে করাতে হবে, বাইরে তো বেশি টাকা।
মেশিন যেহেতু খারাপ হয়েছে হঠাৎ করে, এখন আমরা তো স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেছি যত তাড়াতাড়ি সম্ভব ওরা রিপেয়ার করার ব্যবস্থা করবে। কারণ এক্সরেটা বন্ধ করলে আমাদের যেমন অসুবিধে, পেশেন্ট পার্টির ভীষণ অসুবিধে, স্বাভাবিকভাবে এটার সব জায়গায় আমরা যোগাযোগ করেছি। পুরুলিয়া শহরে জঞ্জাল দুর্ভোগের ছবিটা এখনো পর্যন্ত রয়েই গেছে বিভিন্ন জায়গায়। আর এতে পুরুলিয়া শহরের 23টা ওয়ার্ডের সাধারণ মানুষ তারা রীতিমতো ভোগান্তিতে পড়েছেন। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এর আগেও এই জঞ্জাল দুর্ভোগের ছবি দেখা গেছে পুরুলিয়ায়। প্রশাসন কি বলছে, পুরসভা কি বলছে, কেন এই গড়িমসি, কি কারণে এই অভিযোগ উঠে আসছে, সুরাহা কিভাবে পাবে? কারণ সব থেকে সাফারার তো সাধারণ মানুষ। দেখো সোনিয়া, এর সুরাহা কার্যত মনে হচ্ছে নেই। কেন পৌরসভা পারছে না? দীর্ঘদিন ধরে আমরা দেখছি, বারে বারে এই খবর আমরা দেখিয়েছি, এবং পুরুলিয়া শহরের রাস্তায়, গুরুত্বপূর্ণ রাস্তার ধারে জঞ্জাল আবর্জনা জমা হচ্ছে, সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শহরবাসী একেবারে নাজেহাল বলা যায়। ফলে এই পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবে তা পৌরসভার কাছেও উত্তর নেই। পৌরসভার বক্তব্য যে শহরের বাসিন্দা যারা, তাদের সচেতন হতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় সচেতনতার বোর্ড লাগানো হয়েছে, এমনকি জরিমানা 1 লক্ষ টাকা অবধি জরিমানা দেওয়া হবে শহরের রাস্তায় ময়লা ফেললে বা আবর্জনা ফেললে। সেই সচেতনতার বোর্ডগুলো উধাও হয়ে গেছে, কিন্তু আবর্জনা এখনও রয়ে গেছে। এবং যেটা পৌরসভার বক্তব্য যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। সুরাহা কবে হয় সেদিকেই নজর থাকবে। আলিপুরদুয়ারের কুমার গ্রামে বাঁধ সংস্কার, রায়ডাক নদীতে বাঁধ মেরামতি সেচ দপ্তরের। আরো বিস্তারিত রাজকুমারের কাছ থেকে জানবো। রাজকুমার, এই বাঁধ সংস্কার কোথাও গিয়ে তো একটু হলেও স্বস্তিতে স্থানীয়রা। একদমই সোনিয়া, দেখো এই বাঁধ সংস্কারের ফলে কিন্তু স্থানীয়রা যার করোনায় স্বস্তিতে রয়েছেন। তার কারণ হচ্ছে একেবারে 1,25,00,000 টাকাতে কিন্তু এই বাঁধের সংস্কার কাজ হচ্ছে। শুধু তাই নয়, 5ই অক্টোবর কিন্তু এই অঞ্চলে রায়ডাকের জল ফুলে ফেঁপে উঠে কিন্তু বাঁধ ক্ষতিগ্রস্ত করেছিল। তার প্রায় 1.5 মাস, অর্থাৎ আজকে হচ্ছে নভেম্বর মাসের 12 তারিখ, 1.5 মাসও হয়নি, তার আগেই কিন্তু এই যে 1,25,00,000 টাকায় যে বাঁধ সংস্কার শুরু করলো সেচ দপ্তর, তাই নিয়ে কিন্তু স্থানীয়রা খুবই খুশি। এই বাঁধ সংস্কারের কাজ উদ্বোধন করেছেন হচ্ছে আলিপুরদুয়ারের থেকে যে রাজ্যসভার যে সাংসদ প্রকাশ চিকবরাক, তিনি এই কাজের উদ্বোধন করেছেন এবং এই কাজে বেশ স্বাভাবিকভাবে স্থানীয়রা খুশি এবং স্বস্তিতে।